নমস্কার। আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। চলুন আজকের ব্লগটা শুরু করে দিই। এই পুঁইশাকগুলি দেখছেন, এগুলি আমার নিজের হাতের লাগানো গাছের। যখন নিজের হাতে লাগানো তৈরি করা যদি কোনো গাছের ফসল আপনি পান, তখন কতটা পরিমাণে আনন্দ হয় বলুন তো? আমারও ঠিক সেই পরিমাণেই আনন্দ হচ্ছে। আর এই যে কারি পাতা, এটাও আমাদের গাছের। আজকে দুপুরে রান্না অনেকগুলি করব। সবকটা সবজি আর মাছ সব কেটে কুটে রেডি করে রেখেছি। ওই যে চিংড়ি মাছ দেখালাম, আর মাছের তেল আর চিংড়ি মাছের মাথাগুলোকে ভালো করে পরিষ্কার করে একটা বাটিতে রেখেছি। আর আজকে একটা স্পেশাল রেসিপি করব এবং সেটা শেয়ারও আপনাদের সঙ্গে আমি করব। সেটা হলো সাউথ ইন্ডিয়ান ফিশ কারি। সেই জন্য আজকে আমি রুই মাছই কিনে এনেছি। এটা তেলেপিয়া মাছে ভালোভাবে হয়, কিন্তু আমার মেয়ে সব ধরনের মাছ খায় না বলে আজকে আমি রুই মাছ দিয়েই ফিশ কারিটা বানাবো। এদিকে দেখলেন মাছের ডিমটা আমি বড়ার আকারে ভেজে নিলাম, আর লতিটাও আমি সেদ্ধ দিয়েছি। আর চিংড়ি মাছের যে মাথাগুলো রেখেছিলাম সেগুলো একটু ভেজে নিয়ে শিলনোড়া দিয়ে ভালো করে বেটে নিয়েছি। আর মাছের তেলটাও ভাজা হয়ে গেছে, আর বড়াগুলোও ভাজা হয়ে গেছে। আর কড়াইয়ে পুঁই শাকের চচ্চড়ি বানাবো, সেটা একটু সেদ্ধ দিয়ে দিয়েছি। ওদিকে আমি যে সাউথ ইন্ডিয়ান ফিশ কারিটা বানাবো তার জন্য পেঁয়াজ, রসুন, আদা, নারকেল, টমেটো এগুলো একটু গরম তেলের ওপর দিয়ে ভাজা ভাজা করে নেব। এই পেঁয়াজ, রসুন, আদা এগুলো কুচি করার দরকার নেই, কারণ এগুলো ভাজা হয়ে গেলে আমি মিক্সিতে ভালো করে পেস্ট বানিয়ে নেব। আর এই রেসিপিটি আমি শিখেছিলাম মিনাদির কাছে। আপনারা সকলেই মিনাদিকে চেনেন, কারণ এর আগের ভিডিওতে আমি মিনাদিকে দেখিয়েছি, আর কিছু ভিডিও ওর সাথে আমি করেছি। ও বেঙ্গলি, কিন্তু ও বিয়ে করেছে সাউথ ইন্ডিয়ান ছেলেকে। সেই জন্য ওখানকার রান্না ও যখনই আসে আমি বলি আবদার করেই যে আমাকে করে খাওয়া। তো ও একদিন এটা করে খাইয়েছিল, তারপর থেকে ওর কাছ থেকে রেসিপিটা আমি জেনে নিয়েছি। এইদিকে পুঁই শাকের চচ্চড়িটা আমার করা হয়ে গেছে, আর এই পেঁয়াজ, রসুন, আদা এগুলো ভালো করে ভাজাও হয়ে গেছে। আজকে আমার অনেকগুলি কাজ আছে। সন্ধ্যের দিকে একটি গানের অনুষ্ঠান আছে, সেখানে যাব। তারপর আসার পর আজকে যে রাত জাগো অনুষ্ঠানটি আছে, ওই অভয়া বলে মেয়েটির যেন সঠিক বিচার পায়, সেখানেও আমি যাব। তাই ছটপট করে রান্নাটা সেরে নিয়ে মেয়েকে আনতে যাব। তারপরে সে মেয়েকে খাইয়ে দাইয়ে দুপুরে অল্প একটুখানি রেস্ট নিয়ে বিকালে একটু গানের চর্চা করে আবার সন্ধ্যে থেকে পর পর কাজগুলি করে যাব। ব্যাস, এদিকে আমার রান্নাগুলো প্রায় হয়েই গেছে, শুধুমাত্র ফিশ কারিটা বসাবো এরপর। তাই গরম তেলের ওপরে ফোড়ন হিসাবে কালো সর্ষে, শুকনো লঙ্কা আর কারি পাতা দিয়ে দিয়েছি। তবে কালো সর্ষে আমার নেই, আমি হলুদ সর্ষেটাই দিয়েছি। আর ওই ভেজে রাখা পেঁয়াজ, রসুন, আদা, নারকেল এগুলো সব ভালো করে পেস্ট করে নিয়েছিলাম, সেগুলো কড়াইতে দিয়ে দেব। আর ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেব। বেশি কষাতে হবে না, কারণ অলরেডি এগুলো ভালো করে ভাজা আছে। এই রান্নাটা আমি যখনই করি তখনই মিনাদির কথা খুব মনে পড়ে। মাঝখানে সাম্বার মশলা অবশ্যই দিতে হবে। আমার কাছে সাম্বার মশলা নেই বলে আমি একটু হালকা গরম মশলার মতো যেটা আছে সেটাই দিয়ে দিলাম। সাম্বার মশলা মাস্ট দিলে ভালো হয়, কারণ সাউথ ইন্ডিয়ান যে কোনো রেসিপিতে সাম্বার মশলাটা যায় মোটামুটি, ওটা ওর মুখেই শোনা। আর ঘ্রাণটাও কিন্তু ভালো হয়। চলুন, আমার এদিকে মশলার কষানোর জন্য অল্প একটু হলুদ দেব, আর লবণ তো অবশ্যই দেব। হলুদের পরিমাণটা একটু কমই দেব, কারণ খুব কালারফুল এটা হবে না, একটু সাদা সাদাই হবে, কারণ নারকেল আছে তো। নারকেলের যেটা কালার সেটা রাখারই চেষ্টা করব, সেই জন্য হলুদের পরিমাণটা কম থাকে। ব্যাস, আমার মশলা ভালো করেই কষানো হয়ে গেছে। এর উপরে জল ঢেলে দেব।
গ্রেভিটা আপনারা আপনাদের পছন্দ মতোই রাখবেন। আমার ঘরে একটু গ্রেভি বেশি লাগে বলে একটু জলের পরিমাণ বেশি দিলাম। আর মশলাটা তো বেশিই আছে, খুব একটা পাতলা হবে না, এটা বেশ মাখো মাখো হবে, সেই জন্য এই পরিমাণ জলটা আমি এখানে দিলাম। আর এই মুহূর্তে আগে তারা জানলাটাকে খুলে নিই, আমার চিমনি চলে বলে জানলাটা বন্ধ করে দিতে হয়। আর ঝলমলে রোদও বেরিয়েছে দেখুন। আর বাইরে যে নিম পাতার গাছটা দেখছেন না, কচি কচি বেশ নিম পাতা হয়েছে, কিন্তু আমার দেখাই হচ্ছে, তুলতে আর পারছি না। চলুন, এদিকে গ্রেভিটা ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো এরপর দিয়ে দেব। এই রেসিপিটা যে কোনো ছোট মাছ দিয়ে ভালো যায়, ওই ধরুন তেলেপিয়া, ছোট ছোট মাছগুলো যেগুলো হয়, তা বলে খুব ছোট মাছগুলো নয় কিন্তু। কারণ আমাকে মিনাদি যখন রান্না করে খাইয়েছিল, ও তেলেপিয়া মাছ দিয়ে খাইছিল, ও আরো ভালো রেঁধেছিল, আমি অতটা ভালো পারিনি। ও অনেক কিছু ফলো করেছিল, সেগুলো আমার মনেও নেই, হয়তো জানতে গেলে ওকে ফোন করে জানতে হবে। তো যাই হোক, যতটা পারি সেরকমই করার চেষ্টা করি। আর এইরকম ভাবেই আমি মাঝে মধ্যে এই ফিশ কারিটা করি। অহনা ওর বাবা খুব চেটে চেটে খায়। আর এটা যেহেতু সাউথ ইন্ডিয়ান, তো এখানে টক তো একটু পড়বেই। সর্বশেষে এই যে তেঁতুলের পাল্পটা গুলে রেখেছি, এই গুলে রাখা পাল্পটা ওর মধ্যে দিয়ে দেব। এই তেঁতুলের পাল্পটা দেওয়ার পর কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নিতে হবে, কারণ না হলে একটা গন্ধ ছাড়বে। টক দিয়েছি তো, তাহলে একটু বেশিক্ষণ ধরে ফুটিয়ে নেব। ওই ধরুন 2-3 মিনিট জোর ফুটিয়ে নিলেই হয়ে যাবে সাউথ ইন্ডিয়ান ফিশ কারি। ব্যাস, আজকের মতো রান্না আমার শেষ। এই খাবার দুপুরে অর্ধেক খাবো, রাত্রে অর্ধেক খাবো। আর রান্না আজকে করব না, কারণ সন্ধ্যাবেলায় রান্নার তো সময়ই পাবো না, ঘরেই থাকবো না, তো রান্না কখন করবো আর। আপনাদেরকে দেখায় ফাইনালি আমি কি কি রান্না করলাম। ওই মাছের ডিমের যে বড়াগুলো ভেজেছিলাম, ওগুলো দিয়ে, ঢেঁড়স দিয়ে, বেগুন দিয়ে, একটা তেঁতুলের পাল্প দিয়ে টকের মতো করেছি। এটা খুব ভালো খায় আমার ঘরে। আর ভাত তো দুবেলারই করে নিয়েছি। আর এদিকে লতি চিংড়িটা যেটা করেছিলাম, সেটা আমি শুধুমাত্র খাবো, অহনা খাবে না, ওর বাবাও খাবে না। আর পুঁই শাকের চচ্চড়ি, মাছের তেলটাও ভাজা হয়ে গেছে, আর ফিশ কারিটাও হয়ে গেছে। ব্যাস, আজকের মতো এই খাবারগুলোই আমরা দুবেলাই খাবো। বাজে এখন সন্ধ্যা 7:15। আমি রেডি হয়ে পড়েছি। ওই যে বললাম, গানের আজকে একটা অনুষ্ঠান আছে, তবে শরীরও ভালো নেই, গলার অবস্থাও খুব খারাপ, গান গাইতে পারবো কিনা জানি না, তবে যাই, কারণ এই জিনিসটি আমার ভালো লাগার জিনিস। এদিকে আমার মেয়ে ঘরেই থাকছে, কারণ ওর পরীক্ষা সোমবার থেকে, ও যেমন পারে পড়ুক। আমি 1 ঘন্টার মতো যাব অনুষ্ঠানটাতে, দুটো গান গেয়েই চলে আসবো। এসেই মেয়েকে খেতে দিয়ে আবার 9টা থেকে 10টা যে আমাদের আলো নিভিয়ে মোমবাতি মিছিল আছে, সেখানেই আমি যাব। সেখানেও মেয়ে যাবে না, কারণ ও যেতে চাইছে না। আমি বলেছিলাম যেতে, ও যেতে চাইছে না। তো যাই হোক, ও ঘরেই থাকুক, থাকবে যখন বলছে। আস্তে আস্তে তো ওকে শিখতেও হবে। লাইটগুলো আমি একের পর এক বন্ধ করে দিয়ে ব্যাগ নিয়ে চললাম গানের অনুষ্ঠানে। আর এরপরেই আমরা যে প্রতিবাদ মিছিলে গিয়েছিলাম, তার কিছু ভিডিও ক্লিপ আপনাদেরকে আমি শেয়ার করেছি, সেগুলো একটু দেখুন, তারপরে আমি ব্লগটা রেখে দেবো। ভালো থাকবেন।
বন্ধুরা, ব্লগটা আমি এখানেই রাখবো। আপনারা সকলে ভালো থাকবেন। আগামীকাল আমি আবার আসবো একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণকে আপনারা সকলেই ভালো থাকবেন। টাটা, বাই।